শারীরিক দুর্বলতা, যৌন আগ্রহ কমে যাওয়া, সহজে ক্লান্ত হয়ে যাওয়া, মুড সুইং, আত্মবিশ্বাস কমে যাওয়া, অনেক সময় এসবের পিছনে দায়ী থাকে সেক্স হরমোনের ঘাটতি। কিন্তু সেক্স হরমোন আসলে কি? বয়স বাড়লে কেন কমে যায়? পুরুষ ও নারীর ক্ষেত্রে লক্ষণগুলো কি আলাদা? ওষুধ ছাড়াও কি বাড়ানো সম্ভব? কখন হরমোন থেরাপির প্রয়োজন হয়? এই সমস্ত বিষয়ে আজকের পর্বে আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর গোবিন্দ গুপ্তা। আমি স্যারের কাছে যাব, অনেকগুলো প্রশ্ন আছে জানি আপনাদের এই বিষয়ে, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত থাকুন, আশা করি আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর আজকের পর্বে পাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচে কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন এসেছেন তাদেরকে বলি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি। আসুন আজকের আলোচনা শুরু করি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি হেলথ ইম্প্যাক্ট বাংলায়। হ্যাঁ, নমস্কার। আমি ডক্টর গোবিন্দ গুপ্তা। আমার 44th ইয়ার রানিং সেক্সুয়াল মেডিসিন প্র্যাকটিসে। এছাড়াও আমরা অল এস্থেটিক ট্রিটমেন্টও করি। আর এখন ইনফার্টিলিটি ও সেক্সুয়াল মেডিসিনের জন্য আমরা খুবই ভালো ওভার 95% সাকসেস রেজাল্ট আমরা পাই। একেবারেই। স্যার, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেক্স হরমোন কমে যাওয়া এবং সেটা কিভাবে আমরা বুঝবো, তার কি চিকিৎসা রয়েছে। শুরুতে আমরা যেটা জানতে চাইবো যে স্যার, এই সেক্স হরমোন বলতে ঠিক কোন, কোন হরমোনকে বোঝানো হয়? সেক্স হরমোন বলতে গেলে আমরা যেটা বলি সেটা হচ্ছে অ্যান্ড্রোজেন। অ্যান্ড্রোজেনে 5 রকম অ্যান্ড্রোজেন হয়, যার মধ্যে টেস্টোস্টেরন একরকম। সবথেকে আগে টেস্টোস্টেরন হরমোনটা কোলেস্টেরল থেকে তৈরি হয়, ফ্যাট থেকে তৈরি হয়। ওই জন্য টেস্টোস্টেরন ও অ্যান্ড্রোজেন হরমোনসকে স্টেরয়েড হরমোনস বলা হয়, আচ্ছা। কারণ এর উৎপত্তি ফ্যাট থেকে। তাহলে কি হচ্ছে, ইস্ট্রোজেন, কোলেস্টেরল তৈরি হচ্ছে ইস্ট্রোজেনে, ইস্ট্রোজেন কনভার্ট করছে ইন্টু টেস্টোস্টেরন অ্যান্ড 4 আদার্স, যার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে টেস্টোস্টেরন অ্যান্ড ডিএইচএস। বাকি যেগুলো হচ্ছে তিনখানা, দে আলটিমেটলি কনভার্ট ইন্টু ডিএইচএস। তাহলে হচ্ছে কি, টেস্টোস্টেরন ইজ দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল স্টেবল প্রোডাক্ট ইন দিস প্রোডাকশন সাইকেল। আচ্ছা স্যার, এবার একটু জানবো স্যার, পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে এই হরমোনগুলো কি আলাদা? ছেলেদের মধ্যেও ইস্ট্রোজেন হয়, মেয়েদের মধ্যেও ইস্ট্রোজেন হয়। ডিফারেন্সটা কোথায়? ছেলেদের মধ্যে 95% টেস্টোস্টেরন থাকবে, 5% ইস্ট্রোজেন থাকবে। মেয়েদের মধ্যে এটা রিভার্স। আচ্ছা। সো মেন হচ্ছে ইস্ট্রোজেন, টেস্টোস্টেরন দুই সেক্সে থাকে। মেল ছেলেদের সেক্সে খুব কম মাত্রার ফিমেল হরমোনগুলো থাকার কথা। আচ্ছা, এবার স্যার একটু আপনি বলুন যে সেক্স হরমোন কমে গেলে সাধারণত কি, কি লক্ষণ বা সিম্পটমস দেখা দেয়? সেক্স হরমোন কমে গেলে সব থেকে আগে আপনি ফিজিক্যাল মানে শারীরিক কমজোরি আপনি ফিল করবেন। আচ্ছা। টেস্টোস্টেরন শরীর মানে পুরুষত্বকে মেনটেন করে, তার মানে সেক্সুয়াল অর্গানসটা তো মেনটেন করে, তার পাশাপাশি মাসলসকে ডেভেলপ করে, মাসলসকে মেনটেন করে। তাহলে ফার্স্ট উইকনেস আমরা দেখি মাসলস উইকনেস, বডি স্ট্রেংথ কম। সেকেন্ড হচ্ছে মিনারেলাইজেশন অফ বোনস, মানে হাড়ের মধ্যে যে আমাদের ক্যালসিয়াম ঢুকবে, ফসফরাস ঢুকবে, ম্যাগনেসিয়াম ঢুকবে, আরও কত মিনারেলসগুলো থাকবে যে ঢুকে হাড়কে মজবুত করবে, সে মিনারেলসকে ঢুকায়। তাহলে হচ্ছে নাম্বার 2। থার্ড, অ্যাট দ্য সেম টাইম বোন ম্যারোকেও মেনটেন করে। তাহলে বোন ম্যারো থেকে আমরা জানি আরবিসিগুলো তৈরি হয়, তাহলে আরবিসি মেনটেনেন্স থাকবে। অনেক সময় দেখা গেল, ইউকেতে স্টাডিতে দেখা গেল কি ওদের যারা অ্যাথলিটস, ওরা খুব টেস্টোস্টেরন ইনজেকশন নিচ্ছে পারফরমেন্স ইনক্রিজ করার জন্য। ওদের দেখা যাচ্ছে কি আরবিসি খুব বেশি হাই, তাহলে বোঝা গেল কি টেস্টোস্টেরনের জন্য আরবিসিও বেড়ে যায়। এখন এই যে ওয়ার্ল্ড ড্রাগ এজেন্সি রয়েছে যে অ্যাথলেটিক্সকে উপরে মনিটর করে, সেটা আরবিসি খুব বেশি করে চেক করে। সো আরবিসি এইটা থাকে, সব কমজোরির মধ্যে আসছে।
মেনটেনেন্স অফ হেয়ার টেস্টোস্টেরন খুব বেশি মাত্রা বেড়ে গেলে হেয়ার ফলটা আরম্ভ হয়, বা টেস্টোস্টেরন কমে গেলেও হেয়ার ফলটা আরম্ভ হয়। সো ইট মেনটেন্স দ্য হেয়ার অফ দ্য মেন। তাহলে দিজ আর দ্য থিংস। তাছাড়া মেন্টাল কতগুলো এফেক্ট আছে। মেন্টাল এফেক্ট নাম্বার 1, তোমার সেক্সুয়াল ইন্টারেস্ট কমে যাওয়ার, সেক্সুয়াল ইচ্ছেটা কমে যাওয়ার, তোমার ফোকাস অ্যান্ড কনসেন্ট্রেশন কাজের মধ্যে ওটাও কমে যায়। হুম। তাহলে এইটা হচ্ছে মেন্টাল অ্যান্ড ব্রেন টু বডি, হেড টু টো ওর ফাংশন। আচ্ছা, এবার স্যার অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু তার মধ্যে দর্শকরা একটা প্রশ্ন করেন যে সেক্স হরমোন কি শুধুমাত্র বয়স বেড়ে গেলেই কমে যেতে পারে, নাকি অন্য কোনো কারণও থাকে কমে যাওয়ার? কারণ যে থাকছে কমে যাওয়ার সেটা হচ্ছে স্ট্রেস, 1 নম্বর। স্ট্রেস। নাম্বার 2, ল্যাক অফ এক্সারসাইজ। মানে আপনি কোনো ফিজিক্যাল কাজই করলেন না, সারাদিন আপনার বসে বসে কাজ, তাহলে আপনার টেস্টোস্টেরন হরমোনটা কমে যায় বা আনইউটিলাইজও থেকে যেতে পারে। বয়স বাড়লে যে টেস্টোস্টেরন কমে যায় তা কিন্তু নয়, অল্প স্বল্প টেস্টোস্টেরন বেরোতে থাকে, যেটাতে বেস লাইন মেনটেন থাকবে। টেস্টোস্টেরন আমাদের শুধুমাত্র টেস্টিস থেকে বেরোয় না, কিছু কিছু টেস্টোস্টেরন আমার অ্যাড্রিনাল গ্ল্যান্ডস থেকেও বেরোয়। তাহলে কিছুটা এটা এমন একটা সংখ্যা থেকে যায় যেটাতে মানে একদম জিরো হয় না, মিনিমাম লেভেলে থাকবেই। কারণ আমরা দেখেছি শেষ কালেও দেখা যাচ্ছে যারা রুগী অনেকক্ষণ চিকিৎসার পর মারা গেলেন, চিকিৎসার মধ্যে ওদের চুলটা বাড়তে থাকে কিন্তু। সো দ্যাট মিনিমাম অ্যামাউন্ট অফ টেস্টোস্টেরন ইজ অলওয়েজ দেয়ার। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এবার স্যার একটু জানবো যে আপনি অনেকটা বলছিলেন যে স্ট্রেস একটা অনেক বড় কারণ। তার সঙ্গে স্যার ঘুমটা পর্যাপ্ত না হওয়া কিংবা খারাপ লাইফস্টাইল, সেগুলোও কি সেক্স হরমোন বা টেস্টোস্টেরন কমিয়ে দিতে পারে? সাফিসিয়েন্ট স্লিপ তো সব দিক থেকে দরকার, খালি টেস্টোস্টেরনের ক্ষেত্রে নয়, সব হরমোন ক্ষেত্রে দরকার। বডি রিজেনারেশন, বডি রিপেয়ার, বডি হিলিং সব দিক থেকে দরকার। আর বডিতে যতটা স্লিপ দরকার ওটা বডিতে নর্মালি নিয়ে নেয়, আনলেস কি আপনি কোনো ওষুধ বা ড্রাগ খেয়ে নিজের স্লিপকে প্যাটার্নকে খারাপ করছেন। এটা হচ্ছে একটা নর্মালসি। সেকেন্ড হচ্ছে লাইফস্টাইল খারাপ। এবার লোকের মধ্যে কনসেপশনটা কি, লোক জানে না হোয়াট ইজ আ লাইফস্টাইল। প্রথম কথা, খারাপ লাইফস্টাইল বললে এভরিবডি মানে একটা মিসকনসেপশন হয়ে যায়। এবার খারাপ লাইফস্টাইল আমরা কাকে বলি? ভাই তুমি সকাল ভোরে বেলা উঠতে পারছো না, তোমার লাইফস্টাইল খারাপ। তুমি দেরি করে ঘুমোচ্ছ, তোমার লাইফস্টাইল খারাপ। তুমি এক্সারসাইজ করছো না, তোমার লাইফস্টাইল খারাপ। তুমি একটু ফ্রাইড জিনিস বেশি, ভাজা জিনিস বেশি পছন্দ করছো, লাইফস্টাইল খারাপ। মনে রাখতে পারছো না, লাইফস্টাইল খারাপ। সব দিক থেকে তো লাইফস্টাইল খারাপই শুনছি। তো আমরা এক্স্যাক্টলি ডিফাইন করি না কি লাইফস্টাইল খারাপ মানেটা কি, আর লাইফস্টাইল ভালো রাখাটা মানে কি। তো এটা মানুষ যদি বুঝতে পারে ভালো লাইফস্টাইলটা কি, তাহলে বুঝবেন খারাপ লাইফস্টাইলটা কি। ঠিক। এখানে হচ্ছে ভালো লাইফস্টাইল মানে হচ্ছে ব্যালেন্স। পুরো পৃথিবীটা ব্যালেন্সে চলছে। পৃথিবীকে তো কেউ ধরে রাখেনি, অন্য গ্রহ, অন্য প্ল্যানেটসে ব্যালেন্স ফোর্স থেকে থাকবে। আমরাও যে পৃথিবীতে বেঁচে আছি সেটাও ব্যালেন্স করে বেঁচে আছি। হুম। তো ব্যালেন্স হচ্ছে লাইফস্টাইলের আধার, মেন। ব্যালেন্স মানেটা কি? আপনি ঘুমোবেন, আপনি খাওয়া দাওয়া করবেন, আপনি পরিশ্রম করবেন, পড়াশোনা বা মানসিক কাজও করবেন, তাহলে হচ্ছে আপনার একটা ভালোবাসা। তার মানে এর সাথে আপনার শরীরের মধ্যে একটা ইমোশন ফ্যাক্টর আছে। তাহলে আপনি ইমোশনও কেয়ার করবেন। মানে ইমোশন যেমন আপনার একটা ভালোবাসা, লাভ, একটা দয়াভাব, কাইন্ডনেস, বা কিছু স্যাক্রিফাইস করা, কিছু গিফট দেওয়ার এবং গ্র্যাটিটিউড প্র্যাকটিস করা। তাহলে ইমোশনাল ব্যালেন্স থাকতে হবে, হুম। লাইফে অ্যাক্টিভিটি ব্যালেন্স থাকতে হবে, তাহলে আপনার ওটাকে লাইফস্টাইল বলা হয়। আর এর মধ্যে যদি যা যা কমে যায় সেরকম আনব্যালেন্সড হয়ে যায় life। আনব্যালেন্স হয়ে যায়। স্যার ওজন বেড়ে যাওয়া কিংবা ডায়াবেটিস, এগুলো কি সেক্স হরমোনের উপর একটা প্রভাব ফেলে? হ্যাঁ, ডায়াবেটিস থাকলে সব থেকে বড় কথা কি হয়, সেক্স হরমোনে অ্যাক্টিভিটিটা বন্ধ হয়ে যায়। মানে সেক্স হরমোন
আর ঠিক মতন কাজই করতে পারছে না। ল্যাক অফ ইনসুলিন, ল্যাক অফ ইনসুলিন থাকলে বডিতে ডিসব্যালেন্স হয়, এর মধ্যে সেক্স হরমোনটা খুব ব্যাডলি এফেক্ট হয়ে যায়। সেক্স হরমোন আরও কতগুলো কন্ডিশনসে কাজ করতে পারে না। যদি ধরুন স্ট্রেস বেশি, দুঃখ বেশি মনের মধ্যে, আপনার প্রোল্যাক্টিনটা বেড়ে যাচ্ছে, বা ব্রেনে কেমিক্যালসগুলো একটু আপসেট আনব্যালেন্স হয়ে যাচ্ছে, টেস্টোস্টেরন থাকলেও কাজ করতে পারবে না। এবার স্যার একটু জানবো একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রক্ত পরীক্ষায় কোন কোন টেস্ট করলে আমরা এই সেক্স হরমোন মাত্রা স্বাভাবিক আছে কিনা বা কমে গেছে কিনা সেটা বোঝা যাবে? সেক্সুয়ালিটি মেনটেন করার জন্য যা 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 টেস্ট লাগে সেটা অফকোর্স সর্বপ্রথম সেরাম টেস্টোস্টেরন। সেরাম টেস্টোস্টেরন দুই রকম হয়, ফ্রি অ্যান্ড টোটাল। তার সাথে আমার প্রোল্যাক্টিন দরকার হয় দেখা, লিউটিনাইজিং হরমোনটা খুব দরকার দেখা, কারণ লিউটিনাইজিং হরমোন এলএইচ প্রেশার দিয়ে টেস্টোস্টেরন তৈরি করছে, তাহলে এলএইচ আমাকে দেখতে হবে। সাথে সাথে আমাদের আরও সাপোর্টিভ দেখতে হয়, সেটা হচ্ছে বডিতে কোনো ইনফ্লামেটরি প্রসেস চলছে কিনা। ইনফ্লামেটরি প্রসেস যদি বডিতে থাকে তাহলে টেস্টোস্টেরনের এফেক্টিভিটি বা প্রোডাকশন কমে যেতে পারে। ইনফ্লামেটরি প্রসেস জানার জন্য আমাদের দুটো পরীক্ষা দরকার, একটা হচ্ছে HSCRP, এটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ, হাই সেন্সিটিভ সিআরপি, এটা ভেরি ইম্পর্টেন্ট টেস্ট। আমাদের ইনসুলিন ফাস্টিংও জানতে হয়, বিকজ ফাস্টিং ইনসুলিন বা বডিতে কত ইনসুলিন টেস্টোস্টেরন প্রোডাকশন আর অ্যাকশন উপরে এফেক্ট করে। এর ছাড়া আমরা আরেকটা IGF-1ও টেস্ট করি টু ফাইন্ড আউট হাউ মাচ ইজ আ গ্রোথ ফ্যাক্টর ইন দ্য বডি। এবার একটু আপনি বলুন যে খাওয়া দাওয়া বা ডায়েটের মাধ্যমে কি সেক্স হরমোন বাড়ানো সম্ভব? হ্যাঁ, খাওয়া দাওয়ার মধ্যে, ডায়েটের মধ্যে সেক্স হরমোন বাড়ানো সম্ভব। সেটা হচ্ছে ডায়েটের মধ্যে আপনি প্রোটিন ইনটেকটা করুন। আমরা যখন ডায়েট বলি তাহলে আমরা কখনো বলি না কি আপনি ভেজ ডায়েট খাবেন বা নন ভেজ খাবেন, যা ইচ্ছে খান, দুটোই বডির জন্য দরকার, ভেজ এন্ড নন ভেজ বোথ। তাহলে আপনি নিজেকে একটা না মানে বাউন্ডারির মধ্যে রাখবেন না কি আমি তো নন ভেজ, ভেজ খাবো না, বা আমি তো ভেজ, নন ভেজ খাবো না, এইরকম বাউন্ডারির মধ্যে রাখবেন না ফর ইউর গুড হেলথ, আমরা সেটা বলি। নাও ভেজ মধ্যে মানে আপনার ডালগুলো খুব ভালো কাজ করে ফর প্রোডাকশন অফ টেস্টোস্টেরন, ছোলা চানা যতটা আছে। তাছাড়া নন ভেজের মধ্যে আপনি দেখবেন মাসেল প্রোটিন, চিকেন মাসেল প্রোটিনের মধ্যে সাফিসিয়েন্ট ক্রিয়েটিনিন থাকে, যেটা আপনার কাজটা করে দেয় ভালো। এখানে একটা সমস্যার কথা অনেকে বলেন যে আমরাও শুনতে পাই যে অনেকে নিজেদের ইচ্ছা মতো ওষুধ বা সাপ্লিমেন্ট কিনে খেতে শুরু করেন। এটা এই অভ্যেসটা কতটা মানে ভালো না খারাপ এটা আপনি যদি একটু বলেন? দেখুন, এটা 100% আপনার কারেক্ট অ্যাসেসমেন্ট কি মানুষ নিজের চিকিৎসা করতে খুব ভালোবাসে। এটা খালি সেক্স মেডিসিন ক্ষেত্রে নয়, জ্বর হলেই এখন সবাই প্যারাসিটামল খেয়ে ফেলছে। পেটে কিছু একটা ব্যথা বা কিছু দেখলেই অ্যান্টাসিড নিজে থেকে কিনে খেয়ে ফেলছে। অনেক মানুষ তো আরও সুপিরিয়র, প্যারাসিটামলের সাথে অ্যান্টিবায়োটিকও খাচ্ছেন, আর সর্দি কাশি হয়ে গেলে সবাই একটা হিস্টামিন গ্রুপে একটা ওষুধও স্টার্ট করে দেয় নিজে থেকে। তাহলে এইসব এখন ব্যাপারটা হচ্ছে ফর বেসিক ডিজিজ সবাই নিজের থেকে নিজেই চিকিৎসা করতে পছন্দ করে। হ্যাঁ, যদি দেখেন নাকি কাজ হচ্ছে না তখন দে উইল গো ফর কনসালটেশন। সেক্স ক্ষেত্রেও তাই। প্রথম একটা লজ্জা, যাবো কি যাবো না, তারপরে যাবো দেখাতে তো বাড়ির লোকজনকে বলবো কি বলবো না, কাকে বলবে, মা বাবাকে বলতে পারে না, বাচ্চাদেরকে বোঝানো যায় না, বন্ধু বান্ধবকে বললে ওরা হাসি ঠাট্টা করবে, একটা ওর পরিহাস হয়ে শুরু হয়ে যাবে। তাহলে একটা কি করবে, এক নিজে থেকে একটা অ্যাডভার্টিজমেন্ট দেখে বা গুগল ঘেটে নিজে একটা রিসার্চ করে ওষুধ সবাই শুরু করেন। তাহলে এখানে আমরা বলবো দু তিনটি জিনিস। ফার্স্ট হচ্ছে কি, একটা হচ্ছে মেডিকেল সাপোর্ট ফেলিয়ার, মানে আমাদের লোকে যতটা মেডিকেল সাপোর্ট দরকার বা প্যারামেডিক্যাল সাপোর্ট দরকার সেটা নেই। এর মেন কারণ আমার পার্সোনালি যেটা মনে হয় কি আমাদের দেশে দেখুন ডক্টরস আর লিমিটেড, কারণ ডক্টর তৈরি করতে 10 বছর সময় লাগে।
ফার্মাসিস্ট তৈরি করতেও 4 বছর সময় লাগে। মাঝখানে গভর্নমেন্ট বলেছে ফার্মাসিস্টকে প্র্যাকটিস করতে দেবে, কিন্তু তার চেয়ে বেটার নার্সকেও প্র্যাকটিস করে দেওয়া উচিত। নাম্বার 2, নার্সিং প্রফেশনকে মেয়েদের প্রতি খালি কনফাইন রাখলে উচিত না। ছেলেদের মেল নার্সও রাখুন, ফিমেল নার্সও রাখুন, এবং বেসিক লেভেল চিকিৎসা করতে ওনাকে গাইডলাইন্স দিন। তাহলে এটাতে জেনারেল পাবলিক প্রথম একটা সায়েন্টিফিক কিছু নলেজটা গেইন করবে। এবার স্যার একটু জানবো যে সেক্স হরমোন নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, এই সেক্স হরমোন কমে গেলে কি কখনো হরমোন থেরাপির কোনো প্রয়োজন পড়ে, এবং সেটা যদি পড়ে সেটা কোন ক্ষেত্রে দরকার হয়? সেক্স হরমোন কমে গেলে আমরা হরমোন থেরাপি দিই, দ্যাট ইজ কল্ড HRT, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। কিন্তু আমরা চেষ্টা করি হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি না দেওয়া। আমরা বলি কি তোমরা এক্সারসাইজটা করো, ওয়েট লিফটিং করো, একটু ক্রিয়েটিনিন জাতীয় খাওয়াটা বেশি খাও, ভিটামিন B12 খাওয়াটা বেশি খাও, ভিটামিন ডি রোদের মধ্যে বেশি ঘুরে বেড়াও, তাহলে দেখবেন তোমার এই ফাংশনটা ঠিক হয়ে যাচ্ছে। এই চেঞ্জেসগুলো করলে যদি ফাংশনটা ঠিক হয়ে যায় তাহলে আর বেশি কিছু লাগে না। কিন্তু HRT কোন ক্ষেত্রে লাগে, সেটা হচ্ছে একটা জেনেটিক ডিসঅর্ডার। জেনেটিক ডিসঅর্ডার মানে অনেক লোক এমন এসে যান পৃথিবীতে যাদের শরীরের মধ্যে টেস্টোস্টেরন তৈরি করা ক্ষমতা নেই। মানে কি, যে জিন্স টেস্টোস্টেরন কন্ট্রোল করে, প্রোডাকশন কন্ট্রোল করে, সে জিন্সটাই নেই ওদের বডিতে। ওই ক্ষেত্রে আমাদের HRT লাগবে। লাগবে। একবার যদি সেক্স হরমোন কমে যায় তাহলে কি সেটা সারা জীবনের জন্যই কমে যাবে, নাকি সেটা আবার স্বাভাবিক করে তোলা সম্ভব? কমে গেলে দেখুন, ইফ ইট ইজ আপ টু দি এজ অফ 50, তাহলে স্বাভাবিক করা সম্ভব। বাট আফটার 50 স্বাভাবিক করা সম্ভাবনাটা কমে যায়। একটু রিপ্লেসমেন্ট যে ক্ষেত্রে আমরা মনে করি কি নেসেসারি, ওই ক্ষেত্রে করতে হয়। এবার স্যার মহিলাদের ক্ষেত্রে মেনোপজের পরে এই হরমোনের যে তারতম্য দেখা যায়, তখন যদি হরমোন কমে যায় সেক্ষেত্রে কি করণীয় বা কি চিকিৎসা আছে? মেনোপজের পর যদি হরমোনটা কমে যায় তাহলে মেনোপজ তো মেয়েদের হবে। মেয়েদের হরমোন যদি কমে যায় তাহলে মেয়েদের একটু হরমোন রিপ্লেসমেন্ট HRT মেয়েদের জন্য খুবই ভালো। কারণ কি, HRT করলে বোন হেলথ মেনটেন থাকবে, ওদের শারীরিক একটা ফিগার মেনটেন থাকবে, মানসিক দিক থেকে মহিলারা আরো বেশি শার্প থাকবেন। তাহলে মেয়েদের মেনোপজের পর HRT। এবার স্যার যারা সেক্স হরমোন কমে গেছে বলে বিভিন্ন রকমভাবে চিন্তায় রয়েছেন, দুশ্চিন্তায় রয়েছেন, তাদের জন্য আপনার কি মেসেজ থাকবে? মেসেজ যেটাই কি, নাম্বার 1, এক্সারসাইজ। এক্সারসাইজ মানে ওয়াকিং খালি নয়, আমরা ওয়াককে এক্সারসাইজই মনে করি না। এক্সারসাইজ হচ্ছে যেখানে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, যেখানে আপনার মাসলস উপরে জোর পড়ছে। আমাদের দেশে, বিদেশে যে এক্সারসাইজ হয়, ওরা ওজন তুলে, ওয়েট লিফটিং ওদের দেশের জন্য খুব জরুরি, বিকজ ওদেরকে খুব বেশি মাসলস ডেভেলপ করতে হয় নিজের শরীরকে গরম রাখার জন্য। কিন্তু আমরা তো অলরেডি একটা গরম দেশ, বোধহয় আমাদের দেশ থেকে বেশি গরম কোনো অন্য জায়গা পৃথিবীতে পড়ে না। ইভেন তোমার আফ্রিকাতেও অত গরম হয় না, দু একটা জায়গা ডেজার্ট ছাড়া। আমাদের দেশ এমনি গরম, আমাদের খুব একটা মাসলস ডেভেলপ হয়ও না, জেনেটিক্যালি আমাদের হবে না, আর প্লাস আমাদের সেরকম বেঁচে থাকার জন্য প্রয়োজনও না। ওই জন্য ফিজিক্যাল এক্সারসাইজ, সিম্পল ডন বাইটা যেটা করতাম ওটাই করা উচিত। দর্শক বন্ধু, আপনারা শুনলেন, এতক্ষণ ডাক্তারবাবু আপনাদের জানালেন যে সেক্স হরমোন কমে যাওয়াটা আসলে আতঙ্কের কোনো বিষয় নয়, কিন্তু অবহেলা করাও ঠিক নয়। সঠিক সময়ে পরীক্ষা, লাইফস্টাইলের পরিবর্তন এবং সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়া, এই তিনটেই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।